ডক্টর ইউনূসের অর্থ পাচার মামলা বাতিল করলেন আপিল বিভাগ। প্রধান উপদেষ্টা হওয়ার পর তড়িঘড়ি করে দুদকের মামলা প্রত্যাহার ছিল ষড়যন্ত্রমূলক মন্তব্য আইনজীবীর। 6 মাসে শতাধিক সংঘর্ষে ঢাকা সিটি ও আইডিয়ালের শিক্ষার্থীরা। সংঘাত বন্ধে বৈঠকে বসছে 3 কলেজের প্রশাসন। শিক্ষা উপদেষ্টার সঙ্গে আলোচনার পরও অনশনে কুয়েট শিক্ষার্থীরা। উপাচার্যের পদত্যাগ দাবিতে বিক্ষোভ, হামলায় জড়িতদের আইনের আওতায় আনার আশ্বাস। সময় সংবাদের সঙ্গে আছি আমি আমিরুল ইসলাম আলিফ। ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে করা অর্থ পাচার মামলা বাতিল করলেন দেশের সর্বোচ্চ আদালত। আপিল বিভাগের সব বিচারপতির একমতে এ রায় বলে জানিয়েছেন প্রধান বিচারপতি। প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নেয়ার 3 দিন পর মামলাটি প্রত্যাহার করে নেয় দুদক। তড়িঘড়ি করে মামলা বাতিলের প্রক্রিয়া না মেনে আইনি লড়াই করেন নোবেলজয়ী। তার আইনজীবী বলছেন, মামলা প্রত্যাহার ছিল ষড়যন্ত্রমূলক, সত্যের বিজয় হয়েছে। আমি মোহাম্মদ ইউনূস। জুলাই গণঅভ্যুত্থানের পর 8 আগস্ট অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব নেন ডক্টর মোহাম্মদ ইউনূস। এর 3 দিন পর 11 আগস্ট কাউকে না জানিয়ে আদালতে মামলা প্রত্যাহারের আবেদন করে দুদক। আদালতও তা মঞ্জুর করেন। বাতিল হয়ে যায় ডক্টর ইউনূস সহ 14 জনের বিরুদ্ধে অর্থ পাচার মামলা। বিচার শুরুর আদেশ বাতিল চেয়ে আবেদন উচ্চ আদালতে বিচারাধীন থাকা অবস্থায় তড়িঘড়ি করে মামলা প্রত্যাহার করে নেয়াকে ভালোভাবে নেননি অধ্যাপক ইউনূস। শুরু করেন আইনি লড়াই। বুধবার ডক্টর ইউনূসের বিরুদ্ধে হওয়া অর্থ পাচারের মামলা বাতিল ঘোষণা করলেন সর্বোচ্চ আদালত। প্রধান বিচারপতি বলেন, এ রায়ে একমত সব বিচারপতি। 8 মাস যাবৎ ডক্টর ইউনূসের আইনজীবী বলছেন, অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেওয়ার পর মামলা প্রত্যাহার করে নেওয়া ছিল ষড়যন্ত্রমূলক। এ রায়ে পরিষ্কার হয়েছে নোবেলজয়ী ইউনূস কোনো দুর্নীতি করেননি, সত্যের বিজয় হয়েছে। নিম্ন আদালত কখনো এই মামলা প্রত্যাহার করতে পারে না। এই প্রত্যাহারটা একটা ষড়যন্ত্রমূলক ছিল। আজকে সত্যের বিজয় হলো এবং আইনের মাধ্যমে এই মামলা থেকে ডক্টর মোহাম্মদ ইউনূস সহ বাকি যারা 7 জন আছেন সবাইকে এই মামলা থেকে খালাস দিয়েছেন। এই মামলাটা কোনোভাবেই চলে না, কিন্তু তারপরও এটা অনেকটা লেংদি করছে। এখন আমরা আপিলের ডিভিশনে আসছি, আমরা আপিলটা অ্যাকসেপ্ট হয়েছে, শুনানি হলো, আলহামদুলিল্লাহ আমরা ভালো, আমরা খুশি আর কি। দুদক আইনজীবী বলছেন, মামলার প্রক্রিয়াটি যে সঠিক ছিল না দেরিতে হলেও বুঝতে পেরেছিল দুদক। সে কারণেই সংস্থাটি মামলা প্রত্যাহার করে নেয়। যেহেতু নিজস্ব আইনেই ক্ষমতা আছে, দুদক এটা প্রত্যাহার করতেই পারে। এবং যখন দুদক দেখলো যে ডিটেক্ট হয়েছে না এটা আসলে ক্রিমিনাল মামলা চলে না, তখন দুদক ডিসিশন নিয়েছে না এটা আমরা উইথড্র করবো, উইথড্র করেছি। গ্রামীণ টেলিকমের শ্রমিক কর্মচারীদের কল্যাণ তহবিলের 25,22,06,780 টাকা আত্মসাতের অভিযোগে 2023 সালে 30 মে অধ্যাপক ইউনূস সহ 14 জনের বিরুদ্ধে মামলাটি করেছিল দুদক। এ মামলায় বিচার শুরুর আদেশও দিয়েছিলেন জজ আদালত। আফজার হোসেন, সময় সংবাদ, ঢাকা। মেজর সিনহা হত্যা মামলায় হাইকোর্টে 2 আসামির ডেথ রেফারেন্স ও আপিল শুনানি শুরু হয়েছে। অগ্রাধিকার ভিত্তিতে বিচারপতি মোহাম্মদ মুস্তাফিজুর রহমান ও বিচারপতি মোহাম্মদ সগির হোসেনের হাইকোর্ট বেঞ্চে শুনানি শুরু হয়। 2020 সালের 31 জুলাই রাতে টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের শামলাপুর চেকপোস্টে পুলিশের গুলিতে নিহত হন অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান। আলোচিত এ মামলায় 2022 সালের 31 জানুয়ারি কক্সবাজারের জেলা ও দায়রা জজ আদালত রায় দেন। রায়ে টেকনাফ থানার বরখাস্ত ওসি প্রদীপ কুমার দাস ও বাহারছড়া পুলিশ তদন্ত কেন্দ্রের পরিদর্শক লিয়াকত আলীকে মৃত্যুদণ্ড এবং 6 আসামির যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়। এই মুহূর্তে হাইকোর্টে আছেন রিপোর্টার আফজাল হোসেন, সরাসরি যাচ্ছি তার কাছে। মূলত বিষয়টি হচ্ছে যে এই মামলাটি 2 জনের মৃত্যুদণ্ড হয়েছে। একটি হচ্ছে যে টেকনাফ থানার বরখাস্তকৃত ওসি প্রদীপ কুমার দাস এবং বাহারছড়া পুলিশ তদন্ত কেন্দ্রের পরিদর্শক লিয়াকত হোসেন, এই 2 জনকেই মামলায় কিন্তু মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। এখন নিয়মটা যেটি হচ্ছে যে যখন রাষ্ট্র কারণ মৃত্যুদণ্ড কার্যকর করতে যায় তখন সেটি সর্বোচ্চ আদালত থেকে অনুমোদন লাগে, সেটিকে বলা হয় ডেথ রেফারেন্স মামলা। সেটির শুনানি আজকে শুরু হয়েছে। একই সঙ্গে এই মেজর সিনহা হত্যা মামলায়
আরও 6 জনের যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে, তাদের অনেকেই আসামি আপিল করেছেন খালাস চেয়ে। সেই আপিলের শুনানি কিন্তু শুরু হয়েছে এবং এই ঘটনাটি ঘটেছিল 2020 সালের 31শে জুলাই টেকনাফের মেরিন ড্রাইভে মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান তাকে গুলি করে হত্যা করা হয় এবং বন্দুকযুদ্ধের নাটক সে সময় সাজানোর চেষ্টা করা হয়েছিল। পরবর্তীতে মূল ঘটনা কিন্তু বেরিয়ে আসে এবং এই মামলায় আমরা দেখেছি যে 2022 সালের 31শে জানুয়ারি কক্সবাজারের আদালত 2 জনকে মৃত্যুদণ্ড এবং 6 জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছিলেন এবং এই সাধারণত যদি স্বাভাবিক প্রক্রিয়ায় এই মামলার ডেথ রেফারেন্স বা আপিল শুনানি শুরু হয় তাহলে লম্বা একটি সময়ের দরকার হতো বা আরও কয়েক বছর পরে গিয়ে এই ডেথ রেফারেন্স বা আপিল শুনানি হতো যদি স্বাভাবিক নিয়মে শুনানি হতো। যেহেতু সিনহার পরিবার আমরা দেখেছি যে এর আগে রাষ্ট্রের সর্বোচ্চ আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেলের সঙ্গে দেখা করেছেন এবং অ্যাটর্নি জেনারেলও আশ্বাস দিয়েছেন যেন অগ্রাধিকার ভিত্তিতে এই মামলার আপিল নিষ্পত্তি করা যায়, যেটি আপিল হাইকোর্ট বিভাগে বিচারাধীন। তারই প্রেক্ষিতে প্রধান বিচারপতি একটি বেঞ্চ নির্ধারণ করে দেন এবং আজকে সেই বেঞ্চেই এই সিনহা হত্যা মামলার হাইকোর্টের যে আপিল এবং সেটি শুনানি শুরু হয়েছে। পেপার বুক পড়ছেন, হয়তো কিছুদিন সময় লাগবে, কিছুদিন শুনানি হবে, উভয় পক্ষের শুনানি হওয়ার পরে এই মামলায় হাইকোর্ট চূড়ান্ত রায় আসবে এমনটি কিন্তু প্রত্যাশা করছেন। তো এই ছিল হাইকোর্ট থেকে আমার কাছে সবশেষ খবর। সরাসরি হাইকোর্ট থেকে মেজর সিনহা হত্যা মামলার সবশেষ জানাচ্ছিলেন সহকর্মী আফজাল হোসেন। শিক্ষা উপদেষ্টার সঙ্গে আলোচনার পরও আমরণ অনশন প্রত্যাহার করেননি কুয়েট শিক্ষার্থীরা। উপাচার্যের পদত্যাগ দাবিতে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল বের করেন তারা। তদন্ত প্রতিবেদন পেলে ছাত্রদের ওপর হামলা এবং কুয়েটের উত্তপ্ত পরিস্থিতির পেছনে জড়িতদের বিচারের আওতায় আনা হবে বলে জানান উপদেষ্টা। এদিকে অনশনে অসুস্থ 7 শিক্ষার্থীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। উপাচার্যের পদত্যাগ দাবিতে তৃতীয় দিনের মতো অনশন করছেন খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। শিক্ষা উপদেষ্টার আশ্বাসেও কর্মসূচি প্রত্যাহার করেননি তারা, উল্টো দাবি আদায়ে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল বের করেন আন্দোলনকারীরা। বুধবার সকাল 9:45টার দিকে শিক্ষা উপদেষ্টা কুয়েটে আসেন এবং শিক্ষার্থীদের দাবি দেওয়া শোনেন। তদন্ত প্রতিবেদন পেলে হামলায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে আশ্বস্ত করেন শিক্ষা উপদেষ্টা। তারা চাইছে এখনই আমরা কোনো ঘোষণা দেই যার মাধ্যমে তারা যেন অনশন শেষ করতে পারে। আমি তাদেরকে বোঝাতে চেষ্টা করেছি বিশ্ববিদ্যালয় পরিচালনার জন্য নির্দিষ্ট আইন রয়েছে এবং সেই আইনের মধ্যে থেকেই আমাদের যে ইনকোয়ারি কমিটি, অত্যন্ত কম্পিটেন্ট ইনকোয়ারি কমিটি, তারা সেই আইনের মধ্যে থেকেই তারা সুপারিশ করবেন বলে আমরা আশা করছি এবং সুপারিশটা পাওয়ার সাথেই আমরা চেষ্টা করব যত দ্রুত সেটা কার্যকর করা যায়। তবে উপদেষ্টার আশ্বাসেও সাড়া না দিয়ে কুয়েট উপাচার্য পদত্যাগ না করা পর্যন্ত অনশন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন শিক্ষার্থীরা। তাদের আশ্বস্ত করতে আলোচনা চালিয়ে যাচ্ছেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের 3 সদস্য। এই মুহূর্তে কুয়েট ক্যাম্পাসে আছেন রিপোর্টার তানজিম আহমেদ, সরাসরি যাচ্ছি তার কাছে। খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যে আমরণ অনশন কর্মসূচি সেটি এখনো অব্যাহত রয়েছে। আসলে শিক্ষার্থীরা ধীরে ধীরে অসুস্থ হয়ে পড়ছেন, আর যারা রয়েছেন তাদেরও শারীরিক অবস্থা আসলে সঙ্গীনের দিকে যাচ্ছে। অর্থাৎ বলতে হবে যে 32 জন শিক্ষার্থী অনশন কর্মসূচি শুরু করেন, সেখান থেকে এখন পর্যন্ত এই যে জায়গাটি স্টুডেন্ট ওয়েলফেয়ার সেন্টারের সামনে শিক্ষার্থীদের অবস্থান ছিল সেখানে এখন 23 জন আছেন। সকাল থেকে কয়েকজনকে আসলে দফায় দফায় মেডিকেল সেন্টারে নিয়ে যাওয়া হয়েছে, তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে। অর্থাৎ দীর্ঘ সময়ে তারা যে তীব্র গরমের মধ্যে এই অনশন কর্মসূচি চালিয়ে যাওয়ার কারণে অসুস্থ হয়ে পড়ছেন। যারা এখন পর্যন্ত রয়েছেন তাদের শারীরিক অবস্থাও খুব বেশি ভালো নয় বলে বলছেন শিক্ষার্থীরা। একই সাথে আমরা দেখেছি শিক্ষা উপদেষ্টা আজকে সকালে 9:10টার দিকে আসলে কুয়েটে আসেন, সেখানে শিক্ষা উপদেষ্টা শিক্ষার্থীদের সাথে তাদের দাবি দেওয়ার বিষয়ে আলোচনা করেন। তিনি আসলে বিভিন্ন বিষয়ে আশ্বস্ত করেছেন। তিনি বলেছেন যারা জড়িত তাদের আইনের আওতায় আনা হবে, বিচার করা হবে। কিন্তু আসলে একই সাথে শিক্ষার্থীরা বলছে তাদের যে মূল দাবি, 1 দফা যে দাবি ছিল অর্থাৎ উপাচার্যের পদত্যাগ, 6 দফা দাবি থেকে সরে এসে যে 1 দফা দাবি তারা ঘোষণা দেয়, সেই দাবিটি আদায় না হওয়া পর্যন্ত এই অনশন তাদের যত ক্ষতি হোক না কেন তারা আসলে এই অনশন কর্মসূচি প্রত্যাহার করবেন। আমরা দেখেছি শিক্ষার্থীরা অনশন শিক্ষার্থীদের সামনেই তাদের যে সহপাঠীরা সহ বিশ্ববিদ্যালয়ের অন্যান্য শিক্ষার্থীরা তারা অবস্থান নিয়ে রয়েছেন, মেডিকেল টিম প্রস্তুত রয়েছে, বাইরে একাধিক অ্যাম্বুলেন্স প্রস্তুত রয়েছে। শিক্ষার্থীরা আসলে কেউ অসুস্থ পড়লে তাকে দ্রুত সময়ের মধ্যে মেডিকেল সেন্টারে নিয়ে যাওয়া হচ্ছে। আমরা আসলে আমার অনশনের যে ব্যানারটি যেটি রয়েছে আসলে সেখানে শিক্ষার্থীরা লিখে
লিখে রেখেছেন আসলে যে 22 এপ্রিল 2025 অনশন কর্মসূচি শুরু হয়। সেখানে প্রথম দিন 32 জন ছিল, এরপরে পর্যায়ে প্রথম দিন 2 জন কমে 30 জন, দ্বিতীয় দিন 3 জন কমে 27 জন, আজকের দিনে 4 জন এখন পর্যন্ত অসুস্থ আছেন। তাদেরকে মেডিকেল সেন্টারে নেওয়ার ফলে 23 জন আসলে কর্মসূচি চালিয়ে যাচ্ছেন। একই সাথে আমরা ইউজিসি মেম্বার যারা রয়েছেন, যে তদন্ত কমিটি গঠন করা হয়েছে 3 সদস্যের, তারাই পরিদর্শন করেছেন, এখানে এসেছেন, শিক্ষার্থীদের সাথে কথা বলেছেন, তাদের বিভিন্ন অভিযোগের বিষয় শুনেছেন। তবে সবকিছু মিলিয়ে শিক্ষার্থীরা আসলে বলছেন যে তাদের যে এক দফার দাবি ছিল সেটা আদায় না হওয়া পর্যন্ত তারা তাদের কর্মসূচি চালিয়ে যাবেন। একই সাথে একটু জানিয়ে রাখতে চাই যে শিক্ষার্থীরা আসলে ক্যাম্পাস জুড়ে কিন্তু বিক্ষোভ মিছিলও করেছেন। তারা বিক্ষোভ মিছিলের মাধ্যমে আসলে তারা বলছেন যে তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা যে ধরনের আশ্বাসই হোক না কেন, আশ্বাসে আসলে তারা তাদের অনশন কর্মসূচি প্রত্যাহার করবেন না। এবং এর ফলে কিন্তু আসলে দীর্ঘ যে 2 মাস ধরে কুয়েটের যে পরিস্থিতি সেটি আসলে আস্তে আস্তে কঠিনের দিকে যাচ্ছে। তো কুয়েট ক্যাম্পাস থেকে শিক্ষার্থীদের অনশনের যে খবর আমার কাছে এই ছিল সর্বশেষ। কুয়েট ক্যাম্পাস থেকে শিক্ষার্থীদের অনশনের সবশেষ জানাচ্ছিলেন সহকর্মী তানজিম আহমেদ। কোনোভাবেই থামানো যাচ্ছে না ঢাকা সিটি ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের। 6 মাসে এই 3 কলেজের শিক্ষার্থীরা মারামারি সংঘর্ষে জড়িয়েছেন প্রায় 120 বার। বেশিরভাগ ক্ষেত্রেই ইগো ও হিরোইজম থেকে সংঘাতের সূত্রপাত। কর্তৃপক্ষ বলছে জড়িতদের টিসি দেওয়ার পাশাপাশি এই 3 কলেজে যেন ভর্তি হতে না পারে সে ব্যবস্থা নেওয়া হচ্ছে। আর পুলিশ বলছে সংঘর্ষ হলেই এখন থেকে মামলা করা হবে। রাজধানীর অন্যতম ব্যস্ত ব্যবসায়িক এলাকায় 1.5 কিলোমিটারের মধ্যে অবস্থিত 3টি শিক্ষা প্রতিষ্ঠান ঢাকা সিটি ও আইডিয়াল কলেজ। 3 প্রতিষ্ঠানের শিক্ষার্থী 20 থেকে 25 হাজার। শিক্ষার্থীদের মধ্যে হাতাহাতি মারামারি থেকে মাঝে মাঝেই রণক্ষেত্রে রূপ নিচ্ছে মিরপুর সড়কের নিউ মার্কেট থেকে সায়েন্স ল্যাব মোড় পর্যন্ত। কখনো কখনো ছড়িয়ে পড়ছে সড়কের 2 পাশের গলিতেও। তুচ্ছ কারণ নিয়ে কিছু বকাটা ছেলে পেলে আছে, এদের জন্য আমাদের উভয় কলেজের সুনাম ক্ষুণ্ণ হয়। একাধিক সংঘর্ষ পর্যালোচনা করে দেখা যায় এসব এলাকার বিভিন্ন কোচিং সেন্টারে পড়ালেখা করে এই 3 কলেজের শিক্ষার্থীরা। সেখানে কথা কাটাকাটি, চায়ের দোকানে বসা নিয়ে দ্বন্দ্ব, প্রেম ঘটিত বিষয় ও সামাজিক যোগাযোগ মাধ্যমে মন্তব্যের মতো বিষয়গুলো সংঘাতের নেপথ্য কারণ। তুচ্ছ কারণ নেই, অকারণে ওরা মারামারি করে। এক পক্ষ ঝামেলা লাগে, কিছু করলে আরেকজন এটার সাথে সংঘর্ষ হয়ে যায়। ইচ্ছার বিরুদ্ধে এগুলো হয়ে থাকে। হ্যাঁ, শিক্ষার্থী ও অভিভাবকরা বলছেন গুটি কয়েক উচ্ছৃঙ্খল ছাত্রের জন্য সুনাম ক্ষুণ্ণ হচ্ছে 3 কলেজেরই। এত অল্পতেই কেন ওরা এত উচ্ছৃঙ্খল হয়ে যাচ্ছে, এটা আসলে আমাদেরও হয়তো শিক্ষা দেওয়ার অভাব আমি মনে করি। ভুল করতেছে, এটা যেন তারা বুঝতে পারে, সেই ভুলটা তাকে বুঝাইতে হবে। এতে নিরাপত্তাহীনতায় 3 কলেজ এলাকার বাসিন্দারা, ক্ষতির মুখে ব্যবসায়ীরাও। মারামারি তারা ইট পাটকেল ছড়ে, আমরা যারা হাঁটে আমাদের রিক্সের উপর আমরা যাই। 3টা থানার সমন্বয়ে তারা যদি যথেষ্ট ভূমিকা নিত, এটা একটা সমাধান সুষ্ঠুভাবে হয়। সংঘর্ষ থামাতে সরকারকে উদ্যোগী হওয়ার পরামর্শ দিয়ে বিশেষজ্ঞরা বলছেন দায়বদ্ধতা আছে কলেজ প্রশাসন ও অভিভাবকদের। তিক্ততার পর্যায়ে চলে গেছে এটা, যাদের দায়িত্ব এখন আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ করা এবং পাবলিককে সিকিউর করা, তাদের নিরাপত্তা, তাদের জানমাল, তাদের স্বাভাবিক চলাফেরা। আমি মনে করি এই সরকারকে এখন এই কাজগুলো করতে হবে। কলেজ কর্তৃপক্ষ বলছে শিক্ষার্থীদের মারামারি বন্ধে 3 কলেজ মিলে কমিটি গঠন করে নিয়মিত টহল দেওয়া হচ্ছে। তদন্তে দোষী হলে নেওয়া হচ্ছে কঠোর ব্যবস্থা। ক্লাসে গিয়ে ওদের মোটিভেশন দিচ্ছি, নিজেদেরকে নিরাপদ রাখো এবং নিজেদের ভবিষ্যৎ গড়ার চেষ্টা করো, বাবা মাকে স্বস্তিতে রাখো আর দেশবাসীকে একটু স্বস্তিতে রাখো। ঢাকা কলেজের শিক্ষকদের সঙ্গে, আইডিয়াল কলেজের শিক্ষকদের সঙ্গে, ওদের প্রশাসনের সঙ্গে আমরা আলাপ আলোচনা করি। আমরা যৌথভাবে মহড়া দেই, ইনভিজিলেন্স টিম আমরা গঠন করি। সিটি কলেজ থেকে যদি টিসি দেওয়া হয় তখন সে এসে আইডিয়াল কলেজে ভর্তি হয়ে যায়। আইডিয়াল কলেজ থেকে টিসি দিলে গিয়ে নূর মোহাম্মদে গিয়ে ভর্তি হয়ে যায়। সিদ্ধান্ত নিয়েছে এই 5 কলেজের মধ্যে যদি কোনো ছাত্র টিসি দেওয়া হয়, এই 5 কলেজের কেউই তাদেরকে অ্যাডমিশন নেবে না, ভর্তি নেবে না। পুলিশ বলছে প্রতি মাসে ঢাকা কলেজ 7 থেকে 8টি, সিটি কলেজ 6 থেকে 7টি আর আইডিয়াল কলেজ 5 থেকে 6টি মারামারি সংঘর্ষে জড়াচ্ছে। মিছিলে যারা থাকে অনেকে কিন্তু জানেও না যে কি কারণে তারা আসছে, রাস্তায় কি কারণে আসছে, কি কারণে তারা পরস্পরের সাথে মারামারি লাগছে। নিজস্ব উদ্যোগে কিন্তু আমরা 2-3টা মামলা নিয়েছি, যেন এটা পরবর্তীতে এই মামলার ভয়ে হলেও যেন তারা একটু শান্ত হয় আর কি। শিক্ষার্থীদের সংঘর্ষ থামাতে কাজ করছে সেনাবাহিনীও। মাসুদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। ভৌগোলিকভাবে বাণিজ্যের জন্য বাংলাদেশ অপার সম্ভাবনার উল্লেখ করে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। কাতারে আর্টনা সম্মেলনের ফাঁকে দেশটির ব্যবসায়ীদের দেয়া সংবর্ধনায় এ আহ্বান জানান তিনি। 16 বছর ধরে চেপে বসা দুঃশাসনে মেগা প্রকল্পের নামে অর্থ লুট হয়েছে জানিয়ে বলেন সেখান থেকে উত্তরণে কাজ করছে বর্তমান সরকার।
রাষ্ট্র সংস্কার কাজ শেষ হলেই সরকার নির্বাচনের দিকে এগোবে বলেও জানান প্রধান উপদেষ্টা। কাতারে আর্থনা সম্মেলনের প্রথম দিন ব্যস্ত সময় কাটিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন তিনি। এছাড়াও সাইডলাইনে কাতারের মন্ত্রী ও ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন প্রধান উপদেষ্টা। এদিন স্থানীয় সময় সন্ধ্যায় কাতারের বেসরকারি ব্যবসায়ী ফোরামের দেয়া সংবর্ধনায় অংশ নেন প্রধান উপদেষ্টা। এতে উপস্থিত ছিলেন দেশটির শীর্ষ ব্যবসায়ী প্রতিনিধিরা। এ সময় খোলামেলা পরিবেশে প্রাণবন্ত সংলাপে অংশ নেন তারা। এ সময় অনেকটা অনানুষ্ঠানিকভাবে বিভিন্ন ইস্যুতে কথা বলেন ডক্টর ইউনূস। বলেন 16 বছর ধরে মেগা প্রকল্পের নামে বাংলাদেশে দুর্নীতি হয়েছে। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর বাংলাদেশে ব্যবসার পরিবেশ ফিরেছে মন্তব্য করে ডক্টর ইউনূস কাতারের ব্যবসায়ীদের বিনিয়োগের আহ্বান জানান। বলেন বাংলাদেশে স্বল্প মূল্যে দক্ষ শ্রমিক মিলবে, এতে সহজেই ব্যবসায় লাভবান হওয়া যাবে। 16 years with fake elections and everything else. And people disappeared in routine matter. There are torture chambers all over the country. The stolen properties, stolen all the bank accounts, stolen from all the banks, destroyed the system. বাংলাদেশ পুনর্গঠনে বেশ কিছু উদ্যোগ নেওয়া হয়েছে জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন সংস্কারের লক্ষ্য নিয়ে কতগুলো কমিশন গঠন করা হয়েছে, তাদের কাজও শেষ পর্যায়ে। এসব কাজ সমাপ্ত হলেই নির্বাচনের দিকে এগোবেন তারা। Fix them up as we go. Fix the economy, fix the judiciary, fix everything. So that's our task. And we have created lots of what we call reform commissions on each subject so that they can recommend what to do, fix those each institutions and policies and so on. Now we're in the phase where we have to implement those recommendations coming from the commissions. And at the end of this process, we hold the election. এ সময় বাংলাদেশের ভৌগোলিক গুরুত্বের কথা তুলে ধরেন প্রধান উপদেষ্টা। বলেন বঙ্গোপসাগরে নেপাল, ভুটানের প্রবেশাধিকার নেই। ভারতের 7 রাজ্যেরও একই অবস্থা, কিন্তু বাংলাদেশের অবাধ নিয়ন্ত্রণ রয়েছে বঙ্গোপসাগরে। সুতরাং পুরো এই অঞ্চলকে অর্থনৈতিকভাবে একত্রিত করা গেলে দারুণ এক সম্ভাবনা তৈরি হবে। Nepal doesn't have access to water. Bhutan doesn't have access to ocean. 7 sisters or 7 states of India, they don't have access to water. It's the only thing we can do together. We provide the access to water and build the whole economy. And this can become a very flourishing hub of activities with young people. এর আগে প্রধান উপদেষ্টা কাতারের জ্বালানি বিষয়ক প্রতিমন্ত্রী সাদ বিন শেরিদা আল কাবির সঙ্গে বৈঠক করেন। এ সময় বাংলাদেশের স্থলভিত্তিক এলএনজি টার্মিনালের জন্য কারিগরি দিক নিয়ে আলোচনা হয়। ফারদিন মাঝার, সময় সংবাদ। চট্টগ্রামে ব্যাটারি চালিত রিকশার দাপট কমাতে সাঁড়াশি অভিযান। গত দুদিনে অন্তত 1000-এর বেশি ব্যাটারি চালিত রিকশা জব্দ করা হয়েছে। নিয়মের তোয়াক্কা না করে প্রধান সড়কে চালানোর সুযোগ নেই বলছে পুলিশ। পড়ে আছে শত শত ব্যাটারি চালিত রিকশা। নিয়ম নীতির তোয়াক্কা না করে এসব ব্যাটারি চালিত অটোরিকশা সড়কে দাপিয়ে বেড়ানোয় জব্দ করে এনে রাখা হয়েছে পুলিশের ডাম্পিং স্টেশনে। চট্টগ্রাম নগরীতে দীর্ঘদিন ধরে এক আতঙ্কের নাম ব্যাটারি চালিত রিকশা। কোনো ধরনের প্রশিক্ষণ ছাড়া এসব গাড়ি নিয়ে রাস্তায় নামেন অদক্ষ চালকরা। সেই সঙ্গে যথোপযুক্ত ব্রেক সিস্টেম না থাকায় দ্রুতগতির জন্য প্রায় ঘটে দুর্ঘটনা। সবশেষ শুক্রবার নগরীর কাপাসগোলা নবাব হোটেলের পাশের ড্রেনে ব্যাটারি চালিত রিকশা পড়ে যায়। এতে মারা যায় 6 মাস বয়সী শিশু সেহেরিশ। এরপরই নগর জুড়ে শুরু হয় ব্যাটারি চালিত রিকশা জব্দের অভিযান। প্রধান সড়কে চলতে দেখা গেলেই ব্যাটারি চালিত রিকশা ধরে নিয়ে যাচ্ছে পুলিশ। মেন রাস্তায় অটোরিকশা চলবে না, অটোরিকশা পাইলে ব্যবস্থা নেওয়ার জন্য। শুধু লাইসেন্স না, কোনো কাগজপত্র ইনফ্যাক্ট নেই। এবং যেটা আমি বললাম ডিজাইনের একটা ত্রুটি আছে, যার কারণে অ্যাক্সিডেন্টগুলো এবং সে তার যে গতিটা সেটাই কন্ট্রোল করতে পারে না। তো এটা আসলে খুবই অ্যালার্মিং। তো আমরা সচেষ্ট আছি। তবে দুর্ঘটনা প্রতিরোধে নিয়ম করে নগরীতে ব্যাটারি চালিত রিকশা চলাচলের অনুমতি দেওয়ার দাবি চালকদের। 18 বছরের নিচে কোনো ছেলে যাতে না চালাইতে পারে। ভিতরে রোডে চালালে আমরা গাড়ির ইনকাম হয়েছে 500 টাকা, আমরা এইভাবে সংসার কেমনে চলবো। চট্টগ্রাম নগরীতে প্রতিদিন অন্তত 50,000 ব্যাটারি চালিত রিকশা চলাচল করছে। পার্থপ্রতিম বিশ্বাস, সময় সংবাদ, চট্টগ্রাম। মোহাম্মদপুর কাটাসুর খালের অবৈধ স্থাপনা উচ্ছেদ করছে ডিএনসিসি। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী আয়েশা সিদ্দিক সামিয়া। সরাসরি যাচ্ছি সেখানে।
খালের ঠিক পাশেই আসলে সিটি কর্পোরেশনের জায়গা উচ্ছেদ করা হচ্ছে আজকে। এখানে আমরা দেখছি যে পেছনের যে দুটি বাড়িকে দেখা যাচ্ছে, এই দুটি বাড়ি আসলে এই অবৈধ জায়গার মধ্যে পড়ে, যার বিধায় কিন্তু আসলে খালের জায়গায় পড়াতে এই দুটি বাড়িতেই কিন্তু আসলে ভেঙে ফেলা হচ্ছে। আমরা দেখছি যে এই দুটি বাড়িকে ভাঙা হচ্ছে আজকে কিছুক্ষণ আগে থেকে আসলে ভাঙার কার্যক্রম শুরু করেছে সিটি কর্পোরেশন, এবং আমরা দেখেছি সকালবেলা তারা আমাদেরকে বলছিল যে খালের যেটুকু অংশ আসলে এই অবৈধ জায়গার মধ্যে পড়েছে তা কিন্তু উচ্ছেদ করছেন। আমরা দেখছি যে এখানে বাড়ির মালিকরা আসলে যারা আছেন তারা বলছেন যে কোনো ধরনের পূর্ব নোটিশ ছাড়াই কিন্তু আসলে আজকের এই উচ্ছেদ অভিযান পরিচালনা করছে সিটি কর্পোরেশন, এবং এই বাড়িটি আসলে এক ধরনের চক্রের মধ্যে পড়ে তারা আসলে এই বাড়ি থেকে উচ্ছেদ করা হচ্ছে বলে আসলে স্থানীয় যেই মালিক রয়েছে বাড়ির তারা কিন্তু আমাদেরকে বলেছেন। আমরা দেখছি আসলে বাড়িটিকে কিন্তু এক্সকাভেটর দিয়ে আসলে ভেঙে গুড়িয়ে দেওয়া হচ্ছে, এবং পাশে যে আরও একটি বাড়ি রয়েছে সেটাও কিন্তু আসলে কিছুক্ষণের মধ্যে ভাঙা হবে। এই পুরো খালের পাশের যে এলাকাটা আমরা দেখছি একটি মসজিদও এর আওতায় আছে, এবং মসজিদও কিন্তু আসলে এই দুটি বাড়ি ভেঙে সেই মসজিদও আসলে ভাঙা হতে পারে বলে আমরা দেখছি। তবে স্থানীয় যে মালিক পক্ষ আছে তারা কিন্তু আমাদেরকে বলেছে যে তারা আসলে আদালতে এ নিয়ে মানে হাইকোর্টে এ নিয়ে আসলে তারা একটা আবেদন করেছেন, তবে আবেদনের প্রেক্ষিতে আসলে ভাঙা বন্ধ হবে এটি তারা আশা করছিলেন, কিন্তু পরতপক্ষে কিন্তু সেটি হয়নি। আমরা দেখছি যে সিটি কর্পোরেশনের কথা অনুযায়ী কিন্তু আজকে যে উচ্ছেদ অভিযান হওয়ার কথা ছিল সেটি কিন্তু চলছে। আসলে পুরো বিল্ডিংটাই ভেঙে গুড়িয়ে দেওয়া হচ্ছে। এখানে মানুষ বসবাস করতো, যে ভাড়াটিয়ারা বসবাস করতো তারা কিন্তু আসলে হঠাৎই একদম কয়েক ঘন্টা নোটিশে কিন্তু তারা আসলে এই বাসা ছেড়ে বের হয়ে এসেছেন। এখানে আমরা দেখেছি যে আসলে সব জিনিসপত্র নিয়ে বের হওয়া সম্ভব হয়নি, কিছু কিছু আসলে প্রয়োজনীয় জিনিসপত্র কিন্তু ভেতরে রয়ে গেছে। একদম অল্প সময়ের মধ্যেই আসলে স্থানীয় যারা ছিল তাদের কথা যে এই জায়গাটি অনেক পুরনো সময় ধরেই কিন্তু আসলে তাদের মালিকানাধীন ছিল, হঠাৎ করে আসলে কেন এই ধরনের অভিযান হচ্ছে সেই নিয়ে তারা উদ্বিগ্ন। তবে সিটি কর্পোরেশন আমাদেরকে যে নিশ্চিত করেছেন এই মোহাম্মদপুরের এই এলাকাটিতে কিন্তু আসলে খালকে অবৈধভাবে দখল করে তার উপরে এই বাড়ি নির্মাণ করে মালিক পক্ষ, এবং এই বাড়ি নির্মাণের পরেই কিন্তু আসলে আমরা দেখেছি যে খুব দ্রুততার সাথেই আসলে এই বিল্ডিং দুটো করা হয়েছে, এবং এই বিল্ডিং দুটো কিন্তু মাত্র 2টি তালা করা হয়েছে যাতে স্থানটি আসলে দখলে রাখা যায়, এমনটি কিন্তু আসলে সিটি কর্পোরেশন থেকে আমাদেরকে বলা হয়েছিল। তো এই আমি দেখাচ্ছিলাম আসলে মোহাম্মদপুরে যে খাল আছে তার পাশে যে উচ্ছেদ অভিযান চলছে সেটির খবরাখবর আসলে এখনও কিন্তু আসলে উচ্ছেদ কার্যক্রম চলছে, এবং এটি কিন্তু যেই অংশটুকু সিটি কর্পোরেশনের আওতায় সেটি কিন্তু আসলে উচ্ছেদ করা হবে শেষ পর্যন্ত। আমরা আসলে সেই খবরই আপনাদেরকে জানাবো। তো জানাচ্ছিলাম আসলে যে এই যে খালের পাশে যে অবৈধ অংশটা রয়েছে স্থানীয়রা যেটি দখল করেছিল দীর্ঘ বছর ধরে সেটি কিন্তু আমরা দেখছি। একটু জানিয়ে রাখি, কিছুক্ষণ আগে কিন্তু এই দখলদারিত্ব নিয়ে কিন্তু স্থানীয় যারা রয়েছেন দুটি পক্ষের মধ্যে কিন্তু বাকবিতণ্ডা হয়, মারামারিও পর্যন্ত হয় আমরা দেখেছি সেটি। তারা কিন্তু আসলে এক পক্ষ বলছেন যে এটি সিটি কর্পোরেশনের আওতায়, আরেক পক্ষ বলছে যে এটি আসলে তাদের পূর্ব মালিকানাধীন। তো এই ছিল আসলে সিটি কর্পোরেশন যে অভিযান চালাচ্ছে উচ্ছেদ অভিযান, সেটি সর্বশেষ। এই অভিযান কিন্তু চলমান রইবে, আরও সামনে আমরা দেখব। তবে আজ ছিল এই মোহাম্মদপুরের এলাকার উচ্ছেদ অভিযানের সর্বশেষ আমার কাছে। মোহাম্মদপুর এলাকা থেকে সিটি কর্পোরেশনের উচ্ছেদ অভিযানের সবশেষ জানাচ্ছিলেন আয়েশা সিদ্দিক সামিয়া। ইউরোপ ও মধ্যপ্রাচ্যের পর চীনের বাজারে প্রথমবারের মতো সম্ভাবনা দেখা দিয়েছে দেশের আম রফতানির। এতে খুশি চাঁপাইনবাবগঞ্জের আম রফতানিকারক, বাগান মালিক ও উদ্যোক্তারা। সংশ্লিষ্টরা বলছেন আম রফতানির প্রতিবন্ধকতা দূর করতে পারলে বৈদেশিক মুদ্রার নতুন দুয়ার খুলে দিতে পারে আম। আর কৃষি বিভাগ বলছে আম রফতানির বাধাগুলো চিহ্নিত করে তা নিরসনে কাজ চলছে। জাহাঙ্গীর আলমের পাঠানো তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। গত কয়েক বছর ধরে চাঁপাইনবাবগঞ্জ থেকে ইউরোপ ও মধ্যপ্রাচ্যে আম রফতানি হয়। এবছর চীনের বাজারে দেশের আম রফতানির সম্ভাবনা তৈরি হয়েছে। গত সপ্তাহে জেলার কয়েকটি আমবাগান এবং আম গ্রেডিং, শর্টিং, শোধন কেন্দ্র পরিদর্শন করেন চীন আমদানিকারকদের প্রতিনিধি। পরিদর্শন শেষে তিনি আম আমদানির আগ্রহ প্রকাশ করেন। এতে খুশি বাগান মালিক ও উদ্যোক্তারা। তারা বলছেন কোনো রকম মাধ্যম ছাড়া সরাসরি বাগান থেকে চীনে আম রফতানি করতে পারলে নিশ্চিত হবে ন্যায্য মূল্য। আমাদের দেশ থেকে চীন আম নিতে যাচ্ছে বা আগ্রহ প্রকাশ করেছে, এটা যে আমাদের জন্য যারা আম উদ্যোক্তা আছে আমাদের জন্য চরম এটা খুশির খবর। তারা আসলে মূলত ফিজিবিলিটি বুঝতে আসছিলেন যে আমাদের
আমাদের ক্যাপাসিটি কেমন, আমার প্রোডাক্ট কোন কোয়ালিটির, এগুলো বুঝতে গেছে। তারা সন্তুষ্ট প্রকাশ করেছেন। আমরা যদি বিদেশ চীন আম রপ্তানি করতে পারি, ন্যায্য মূল্যটা পাবো। রপ্তানির পরিমাণ বাড়াতে সর্বাত্মক উদ্যোগ নেওয়ার আশ্বাস কৃষি বিভাগের। সকল কৃষকদের সাথে আমরা নিবিড়ভাবে যোগাযোগ করতেছি। তো আম রপ্তানি করার ক্ষেত্রে এখন পর্যন্ত আমাদের কোনো প্রতিবন্ধকতা নেই। রপ্তানির ক্ষেত্রে যে সমস্ত বাধা বিঘ্ন আছে সেগুলো দূর করে যাতে আমরা রপ্তানির পরিমাণ বৃদ্ধি করতে পারি, সেজন্য আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি। কৃষি বিভাগের তথ্য মতে চলতি মৌসুমে জেলায় ৩৭,৫০৪ হেক্টর জমির আমবাগান থেকে ৩,৮৬,০০০ মেট্রিক টন উৎপাদন লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। সময় সংবাদ, চাঁপাইনবাবগঞ্জ। নিরাপদ ও সংক্রমণমুক্ত মাসিক নিশ্চিতে ওজিএসবি ও জনপ্রিয় ব্র্যান্ড সেনোরা যৌথভাবে ইনশিওরিং সেফ মেনস্ট্রুয়াল হাইজিন শীর্ষক অনুষ্ঠান করেছে। অনুষ্ঠানে জানানো হয় দেশে বর্তমানে মাত্র 17.4% নারী স্যানিটারি ন্যাপকিন ব্যবহার করেন। এতে স্বাস্থ্যগত ঝুঁকির সঙ্গে অনেক কিশোরী শিক্ষা ও সামাজিক সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে। এ সময় স্কয়ার টয়লেট্রিজ লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা মালিক মোহাম্মদ সাইদ জানান, সেনোরা ও ওজিএসবি যৌথভাবে 2030 সালের মধ্যে 60% নারীকে নিরাপদ মাসিক স্বাস্থ্য সুরক্ষার আওতায় আনতে চায়। অনুষ্ঠানে ওজিএসবির সভাপতি অধ্যাপক ডক্টর ফারহানা দেওয়ান সহ স্ত্রীরোগ বিশেষজ্ঞ ও স্কয়ার গ্রুপের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। ডক্টর ইউনূসের অর্থ পাচার মামলা বাতিল করলেন আপিল বিভাগ। প্রধান উপদেষ্টা হওয়ার পর তড়িঘড়ি করে দুদকের মামলা প্রত্যাহার ছিল ষড়যন্ত্রমূলক, মন্তব্য আইনজীবীর। এবং শিক্ষা উপদেষ্টার সঙ্গে আলোচনার পরও অনশনে কুয়েট শিক্ষার্থীরা। উপাচার্যের পদত্যাগ দাবিতে বিক্ষোভ, হামলায় জড়িতদের আইনের আওতায় আনার আশ্বাস। এই ছিল সময়ের সংবাদে, সঙ্গে থাকুন সময়ের।